যা, প্রথম জিনিস কি থাকে তোমার পার্সোনালিটি। হ্যাঁ তুমি কাপড় জামা কি পরছো কোনো ম্যাটার করে না, সে ফুটপাতে 50 টাকার জামা পরো হুম আর 20 টাকার 30 টাকারও জামা পরো, কোনো ব্যাপার করে না যদি তোমার একটা ভালো ফিজিক তুমি মেনটেন। আর সব থেকে বড় কথা, আবারও বলছি, আবারও আমি এক একটা বারবারই এরকম কিছু কথা বলি যার জন্য আমি ফাঁসি, কিন্তু আমার লজ্জা নেই, আমি নির্লজ্জ টাইপের একটু। ডাক্তারের খরচা কমে যাবে, বিছানা বাদ বাকি এত বডি বিল্ডারও নেই, তাহলে তো মুকেশ আম্বানির ছেলে আগে বডি বিল্ডিং করতো হ্যাঁ না, পয়সা তো তার কাছে কম নেই। আমি বারবারই কথাটা বলি, অনেকেই বলে বডি বিল্ডিং খুব এক্সপেন্সিভ, বডি বিল্ডিং করতে গেলে লাখ লাখ কোটি কোটি টাকা। ভাই তাহলে আমার মতো মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে আজকে, যাই হোক কষ্ট করে ন্যাশনাল কিছু করেছি, জুনিয়র মিস্টার ওয়ার্ল্ডও হয়েছি, ইউনিভার্সও খেলেছি, কি একটা বেরিয়েছে দাদা আজ পর্যন্ত আমি জানি না, কি কিটো ডায়েট না কি ডায়েট। হ্যাঁ আমি এই জিনিস হ্যাঁ, আজ পর্যন্ত আমি কাউকে করাইও নি, জানিও না। আমার কাছে একজন ক্লায়েন্টও এসে রিসেন্ট, অনেক হেভি, হুম উনিও এরকম করছেন। আমি বললাম যে না খেলে কখনো ফ্যাট কমে, তাহলে জানি না, তাহলে আমি নিজে বডি বিল্ডিং হুম করি, আমি ডাইটে যখন থাকি 8 বার 9 বার করে খাই, হুম তাহলে আমি ডাইটে থাকলে তো আরো না খেয়ে থাকো। তাহলে আমার কথা হচ্ছে কি, যদি উপসে থেকে ফ্যাট কমে যায়, হুম তাহলে তো আজকে আমার বাড়ির যারা বয়োজ্যেষ্ঠরা আছে তাদের তো সবাই ফিট fit, থাকে। তারা রোগা থাকে, তারা তো বোধহয়, আমাদের বাঙালিদের তো সোজা কথা 12 মাসে তার পর হ্যাঁ টকশো উইথ ওয়াইটিডি, নতুন এপিসোড, নতুন গেস্ট। দেবদীদা কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? খুব ভালো। ফাইনালি অনেকদিন পর দেখা হচ্ছে। হ্যাঁ, অনেকদিন পর দেখা। এখন তোমাকে নতুন লুকসে দেখছি। নতুন লুকসে বলতে এক শ্রাবণ চলছে, একদম। মহাদেবকে আমি মেনে চলি, ওই জন্য চুল দাড়ি কাটা বন্ধ। বাহ। এই একটা হয়ে গেল 2-3 মাস হয়ে গেল কাটাওনি? না, 2-3 মাস হয়ে গেল। আচ্ছা। তো দেবতা আমাকে একটা ফার্স্ট অফ অল, এমনি দাদার নাম দেবজ্যোতি। তো ফার্স্ট আমি আমরা সব খুব ভালোবাসি দেবু বলি। হ্যাঁ, তো দেবতা এখন তোমার কি চলছে কাজ? কাজ আর এখন কাজ বলতে দেখো, জিম নিয়েই আমি এই মুহূর্তে একটু বেশি ব্যস্ত আছি, কারণ জিমে কিছু আরো নতুন ডেকোরেশনের দিকে আমার একটু চিন্তাধারা আছে। আর অনেকটা লং গ্যাপ নিয়েছি বডি বিল্ডিং থেকে, প্রায় 1 বছর মতো, 1 বছর মধ্যে বোধহয় একটাই গেম খেলেছি, আচ্ছা। তার বেশি গেমও খেলিনি, রেস্ট নিয়েছি, নিজেকে টাইম দিয়েছি, নতুন একটা ফিজিক আপডেট নিয়ে আসবো বলে এবার নিজের উপরে ধ্যান দেওয়ার কথাটা ভাবছি। তো দেবতা ফিটনেসের কথা হচ্ছে, তাহলে ফার্স্ট আমার তোমাকে একটু যে তোমার জার্নি নিয়ে কথা বলি। তুমি কবে থেকে এই যে তুমি ফিটনেসে ফোকাস করেছো, কোন ইয়ার থেকে মনে আছে তোমার? একটা টাইমিং তুমি যদি ধরেও চলো, 7.5 বছরের কাছাকাছি, 7.5 বছর 8 বছর হলো এই লাইনে আছি। আচ্ছা, না মানে ফার্স্ট কবে, মানে হয় না আমরা যখন আমরা কিছু স্টার্ট করি, আমরা ক্রিকেটে খেলবো, আচ্ছা আমি তখন আমি 8 বছর হবো, দল একটা ফোকাস থাকে নাকি, হ্যাঁ, এবার আমি ফিটনেসে ফোকাস করবো। হ্যাঁ, এই ইয়ারটা মনে আছে তোমার? ইয়ারটা ঠিক মনে নেই, কিন্তু আমি কি থেকে ফিটনেসে এসেছি সেটা আমার খুব আচ্ছা তাহলে ওটাই বলো, ওটাই শুনি। মেন কথা। আমি কোনোদিনই এরকম ভাবিনি যে আমি ফিটনেসে আসবো, বা এই বডি বিল্ডিং জিম এই জিনিসটাই আমার কাছে একটা অজানা জায়গা ছিল, মানে আচ্ছা একদম অজানা জগৎ এটা আমার আচ্ছা কাছে। আমি একজন খুব ভালো ফুটবল প্লেয়ার ছিলাম, খুব আচ্ছা। ভালো ফুটবল খেলতাম, কলকাতা মাঠ দাপিয়ে খেলতাম আমি। যাই হোক, সবার কপালে থাকে না, আমারও কপালে সেরকমই একটা লিগামেন্ট চোট হয়, ইনজুরি হয়। মানে তোমার আর আমার কেস, হ্যাঁ, তুমি ফুটবল আমি ক্রিকেট, এটাই বলতে পারি। লিগামেন্ট ইনজুরি হয়। তারপর লিগামেন্ট ইনজুরি হওয়ার পর আমাকে 2-4 জন ফিজিও দেখেন, তারা মোটামুটি কিছু ঠিক হয়, কিন্তু ওই ইনজুরি পুরোপুরি সেরে ওঠে না। আচ্ছা তো না সেরে ওঠার জন্য আমাকে কিছুটা জিমে আসতে বলে। এবার টুকটাক জিমে তখন বড় বড় দাদাদের দেখে একটু, আরে এরকম মানুষজন হয়, এরকম বড় বড় মানুষজন হয়, তখন ওরাই আমার কাছে মানে একদম মানে হিরো ছিল, হিরো আচ্ছা। ব্যাপার। তবে আস্তে আস্তে চোট সারানো, তারাও আস্তে আস্তে আমার সাথে কথা বলতে করতে আরম্ভ করে, অল্প অল্প প্র্যাকটিস প্র্যাকটিস করতে থাকি। এবার বলে না, উপরওয়ালা যেটা কপালে লিখে রেখেছে সেটাই হ্যাঁ, হবে, সেটা তো হ্যাঁ, কেউ পাল্টাতে পারে না। একদম। ছিল গড গিফটেড জেনেটিক, যেটা আমাদের এই লাইনে খুব একটা জরুরি জিনিস। ফিটনেস একদম। ফিটনেস লাইনে যে জেনেটিক ভালো হলে আর দেখতে হয় না। তোমার সাথে যতই কথা হয় ফিটনেস নিয়ে, তো ফার্স্ট অফ অল আমি অডিয়েন্সকে বলে দিই, দাদা থাকে কোন্নগরে। আর যতটা আমরা কথা বলছিলাম শুনলাম কি আমাদের অ্যাকচুয়ালি, আমি যে স্কুল থেকে পড়াশোনা করেছি পালস অফ গড,
আর ওখানে কিছু এমন আমার বন্ধুরা আছে যে তাদের খুব ভালো বন্ধু, মানে আমরা যদি বলতে পারি এক ইন্ডাস্ট্রি, মানে ইনডাইরেক্টলি আমরা তো চেনাচিনি। একদম। কেন আমাদের ব্যাচে ছিল ভিক্কি ছিল। ভিকি তো আমার একদম বলতে পারো যে ভিকি মানে কি বলবো, ও আর আমি এমনই যে ওদের বাড়িতে ওর মাকে আমি মা বলে মানি, এরকম ব্যাপার আচ্ছা, ছিল। যখন আমার স্পেশালি মানে এরকমও ঘটে যায়, আমার মা মারা যায়, তারপরেও ওর মা আমাকে বেটা বেটা বলে ডাকে, এরকম ব্যাপার। আর সে সাথে আমার আলাদাই সম্পর্ক। আচ্ছা, মানে তো আমাদের ব্যাচে স্পেশালি যে ব্যাচে আমি ছিলাম, ভিক্কি ছিল, হুম। কৃষ্ণেন্দু ছিল, স্কুলে সবাই ওকে চিনতো। কৃষ্ণ আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলে এখন কারোর সাথে কারোর সাথে কথা হয় না, হুম। কেন কি সবাই নিজের ইন্ডাস্ট্রি কাজে। বাট একটা যখন কথা কি শুনলাম কি ভিকিকে চেনে, আচ্ছা ভিকি। আর একটা স্টুডেন্ট, তোমার একটা স্টুডেন্ট ছিল যে রিসেন্টলি বললো ও কি পালস অফ গডের স্টুডেন্ট ছিল, তখন আমরা জানলাম কি আচ্ছা আমরা তো ওর পরে ফিটনেস নিয়ে স্টার্ট করতে করতে ফার্স্ট এই যে ফিটনেস করার পর, দেখো আমরা যখন ক্রিকেট খেলি ফুটবল খেলি, একটা টার্গেট থাকে নাকি আমি ইন্ডিয়ার জন্য খেলবো या কোনো চ্যাম্পিয়ন জন্য। তোমার ফার্স্ট কি হয়েছিল ফিটনেস ফোকাস করার পরে? কোনো ফোকাস ছিল না, বলছি না, অজানা জগৎ একটা আমার কাছে, কোনো ফোকাস না। আমি জিমে যেতাম, এরকম করতাম। সেই জিমে যিনি ট্রেনার ছিলেন, তেনাকেও আমি খুব গুরু বলে মানি। মানে তেনাকে দেখুন, তেনার সাথে আমার হয়তো এখন কথাবার্তা হয় না বা এরকম অনেকেরই কথাবার্তা, কিন্তু আমার মনে হয় যার থেকে আমি একদানাও শিক্ষা শিখেছি সিনেও আমার গুরু। আর যিনি এই মুহূর্তে আমার গুরু আছে, তেনাকে নিয়ে তো আমার কিছু বলারই নেই। তিনি ছাড়া বোধহয় আমি আজকে যে এখানে বসে আছি এটাও আমার সবার পক্ষে সম্ভব হতো না। একদম একদম। ঠিক আছে, তিনিও আমার গুরু বলেই আমি মানি যে একদানা শিক্ষা ওনার থেকেই নিয়েছি। উনি হট করে আমাকে জিমে একদিন সবার সামনে বলে যে জামা খুল দেখি। আমি জামা খুলবো, মানে বিশাল বড় ব্যাপার তখন জিমে জামা খুলে বলে, আমাদের এখানে একটা খুব ফেমাস শো হয় কন্যাশ্রী, আচ্ছা, নাম করে সবাই চেনে। হ্যাঁ কন্যাশ্রী তখন খুব কাছাকাছি ছিল গেমটা। আমি নামও বলে দিচ্ছি, তেনার নাম ছিল রাজকুমার গাঙ্গুলি। তিনি আমাকে বলে যে তুই কন্যাশ্রী খেলবি, তুই খেল, তোর দ্বারা হবে। আমি এই এবার কি, আর খেলাধুলার প্রতি ছোট থেকে একটা ইন্টারেস্ট ছিল। বাঙালির খেলা তো একটা আলাদা। আর ঠিক আছে, যখন রেডি হয়, এমনও দিন গেছে বিকি না থাকলে হয়তো আমি কন্যাশ্রী কোনোদিন খেলতাম না। আচ্ছা, তো সারা রাত হেঁটে 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 এসে যা যা আমাদের লাইনে থাকে সব করে টোরে, গেমের দিন আমি জানতে পারি আমাদের যেটা প্রফেশনে থাকে যে জাঙ্গিয়া করে সেজে উঠতে হবে, আমি গেম খেলবো না। আমার প্রথম কথা ছিল আমি গেম খেলবো না, আমি যাব না গেমের দিন, পুরো ফিক্সড। আমি ঘরে বন্দি হয়ে বসে আছি। তো ওই বিকি এসেই আমাকে ঘর থেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে খেলে। এবার ওখানে আমার সেকেন্ড প্লেস আছে। তো তখন কনফিডেন্স হ্যাঁ, কনফিডেন্স কিচ্ছু বাড়েনি, সত্যি কথা বলতে কিচ্ছু বাড়েনি। আমি জানতাম না গেমটা কি, আমাকে বলেছে সেকেন্ড হয়েছে, আমি বলছি বাড়ি চলে আসবো, এরকম ব্যাপার ছিল। যে কি প্রাইস বা কি হয় কিছু আমি কিচ্ছু জানতাম না। আচ্ছা শুধু আমাকে যেগুলো শিখিয়ে দিয়েছিলেন উনি, আমি গিয়ে স্টেজে সেগুলো করে চলে এসেছি। আচ্ছা সেই মুহূর্তে ওনার একজন বন্ধু ছিল যিনি আমার অনেকদিন গুরু ছিলেন। পরে দেখুন কিছু কারণে আমার সাথে ওনার ছাড়াছাড়ি হয়, আচ্ছা কিন্তু সেখানে অনেকেই আমার সাথে একটা মুদ্রিকানে এটা উঠেছিল যে দেবু তোমার কাছ থেকে গিয়ে তোমার নামে খারাপ। তখন আমার সাথে সোশ্যাল মিডিয়ায় একটু কথাবার্তা হয়, আমি তখন তেনাকে পরিষ্কার ভাবে বলি যে যদি আমি কিছু বলে থাকি আপনার নামে, কেন আমি একটু মনে করি গুরুর নিয়ে বদনাম যে করে সে কখনো উপরে উঠে। একদম একদম একদম। কারণ প্রথম কথা আগে নিজের গুরুকে সম্মান করতে শেখো। তেনার সাথে হয়তো তোমার মত বিরোধ হতে না পারে বা কিছু বিরোধ আসতে পারে, তার জন্য তুমি অন্য জায়গায় চেঞ্জ হতেই পারো, কিন্তু চেঞ্জ হও কি না হও, তেনাকে নিয়ে কথা বলার অধিকার বা তেনার যোগ্যতা নিয়ে কোনো কথা বলার অধিকার আমাদের কারো নেই। একদম। কেননা তুমি তাহলে তার কাছে কেন গেছিলে? হ্যাঁ তিনি তো তোমাকে জোর করে টেনে নিয়ে যায়নি। তখনকার দিনে তিনি কিন্তু খুব নাম করে যায়নি, আমি তারও নাম বলে দিচ্ছি, জগৎজ্যোতি চক্রবর্তী। তো তেনার কাছে আমি বহু বছর রেডিও, তেনার কাছে বলতে পারেন এনার কাছে যদি বডি বিল্ডিং আর বডি বিল্ডিংটা কি বুঝতে শিখি সেখান থেকেই। আচ্ছা বডি বিল্ডিং আমার জার্নি শুরু হয় ওখান থেকেই। আচ্ছা তখন আমি প্রচুর স্টেট বেঙ্গল, আমি এখন যদি আমাকে কেউ বলে না যে দাদা তুমি কতগুলো স্টেট বেঙ্গল খেলেছো বাবা, আমি সত্যি জানি না, এতগুলো খেলেছি অগুণ। আর কিছু লোক ওটা 10-5-6টা খেলার পরে নিজেকে অনেক বড় ভাবে। না, আমি তো মনে করি এখানে বড় হওয়ার কিছু নেই, তুমি রোজ কিছু না কিছু হ্যাঁ একদম।
কেননা অগন্তি, মানে আমি আপনাকে তোমাকে সত্যি কথা বলছি, আমি বলতে পারবো না আমি কতগুলো ডিস্ট্রিক্ট বেঙ্গল খেলেছি, আমার নিজের মনে নেই। বাহ বাহ বাহ। আর ওভারঅল চ্যাম্পিয়ন তুমি ধরে নাও না, বা এদিক ওদিক করে ওভারঅল এদিক থেকে ওদিক করে ধরে নাও না, আছে 30-40টা, তবুও আমার ঠিক মনে নেই। অনলি হ্যাঁ। ওই যে আমরা লেখায় না, আমরা চেকে লিখি 1 লাখ অনলি, 10 লাখ অনলি, ওই অনলি বলে। আছে ডিস্ট্রিক্ট বেঙ্গল মেলে অনেকগুলোই মেরেছি, অনেকগুলোই খেলেছি। যাই হোক, ওপরবেলা সাথ দিয়েছে। আমাকে আর ওনার পেছন ঘুরে দেখতে হয়নি আমাদের। আর এখন তো এমন এসছে, এই বছরটা ভালো খারাপ বছর, সবাই বলে ভালো খারাপ, আমি মনে করি আমার কাজ করা দরকার, কাজ করে গেছি। আজকে আমারই সেই স্টুডেন্টরা পূর্ণগশ্রী উইনার হচ্ছে, শুধু না পূর্ণগশ্রীটাই আমরা তৈরি করি। আর ওয়াও, পূর্ণগশ্রীটা এবছর আমরাই পড়িয়েছিলাম, আমাদের জিম থেকেই হয় ওটা থেকে। আই থিঙ্ক ওটাতে আমরা কভারেজও করেছিলাম, ওটা কি আমরা না, তার আগে পূর্ণগড়ে পরস্পর আমি দুখানা গেম নিয়ে এসেছি। আমার একটা চিন্তাধারাই এটা আছে, অনেকেই আমার কাছে প্রশ্নও করেছে, যেমনি কিছু স্টুডেন্ট আমাকে, দাদা তুমি যে গেম গুলো করছো অনেক লাভ লোকসানও তো হচ্ছে। আমি বললাম দেখো, লাভ লোকসান না, আমার পেছনেও যদি তেনারা এইরকমই ভাবতো, বা আজকে আমার পেছনে অনেকেই খরচা করেছে। যেমনি আমি একদম সত্যি কথা বলছি, লোকাবার আমার কিছু নেই, কারণ আর লুকিয়ে রেখে কেউ কিছু রাখতে পারবে না, একদিন সবকিছু সামনে চলেই আসবে। আমার যিনি এখন গুরু আছেন, রবীন্দ্র প্রামাণিক স্যার, দা গুরু বলতে পারো, দাদা বলতে পারো, সব দিক থেকে, ফ্যামিলিগত বলতে পারো, সব দিক থেকে কিন্তু সে নিঃস্বার্থভাবে আমাকে গাইড করে গেছে। এমনকি আমার এই জিম হওয়ার সময় আমাকে 4 লাখ টাকা পর্যন্ত দিয়েছেন, আমাকে 4 লাখ টাকা পর্যন্ত তিনি দিয়ে সাহায্য করেছে, যে দেবু তুমি জিমটা আগে তৈরি করো, আগে করো। এখনো তিনি পাঠাতে মানে একটা সত্যি কথা বলতে গেলে এমনি কম লোকে আজকাল, এরকম কম আজকাল মানুষ লোক পাওয়া যায়। 1,000 টাকা দেওয়ার পরে 10টা কথা শোনে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, যে 4 লাখ টাকা বা সাপ্লিমেন্ট ছিল, আর কিছু বোধহয় আমার মেশিনে তো বললো তুমি করো না, তারপর তো সাপ্লিমেন্টের পয়সা আমি দেখে নেবো। আচ্ছা, তো এই জিমের কথাটা বলে, তো এই যে তোমার জিমটা, তো আমি সত্যি কথা বলে এই জিমটা আসার পরে আমি অনেকবার 3-4 বার এসেছি, আমি ভাবলাম কি চল জিম করবো, বাট টাইমই পাই না। যাই হোক, তো এই জিমটা কবে মানে তোমার তো এটা আই থিঙ্ক 2020-21-এ হ্যাঁ, ওপেনিং হয়েছিল। হ্যাঁ, না 21-এ পারিনি, 22। 22-এ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 22। আচ্ছা, তো এখন অব্দি তোমার কটা স্টুডেন্ট এখানে, তোমার মানে স্টুডেন্ট বন্ধু সবাই তো এক? তো আমার তো সব বেশিরভাগই স্টুডেন্ট, কি আছে জানি না, সব তো না, আমারও বয়সটা কম, আমিও ওদের সাথে ওইভাবেই চলি, ওরাও ওইভাবেই আমাকে পছন্দ করে, মেনে নিতে। আচ্ছা, যারা তাহলে কত স্টুডেন্ট এখন আছে এখানে, মানে বন্ধুরা? সত্যি কথা বলতে আমি নিজেও জানি না। আমি ফার্স্ট টাইম দেখলাম, সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম যত জিমে আমি কথা বলি, ও বলে কি হ্যাঁ 50 জন আছে, 20, মানে ওরা গোনা থাকে। বাট আমি একটা জিনিস এখানে নোটিস করেছি, আমার টকশোর যারা আমার অডিয়েন্স আছে, যারা দেখছে ইয়োর টাইম ডিল কলকাতা অডিয়েন্স, অনেকজন একটা কথা বলে কি আজকাল ফিটনেসকে বিজনেস করে নিয়েছে লোক। বাট আমি কিছু লোককে এমনি দেখেছি যারা ফিটনেসকে বিজনেস না, ফিটনেসকে কেরিয়ার বানিয়ে নিয়েছে। এক্সাম্পল আমি দেখতেই পাচ্ছি। তো একটা কথা বলে, ফিটনেসটা এত ইম্পর্টেন্স কেন লোকের? প্রথম কথা হচ্ছে একটা কি, যদি আমার একটু পুরনো, বা আমার এখন অনেকে বলে আমি ম্যাচিওর, কিন্তু আমি কতটা ম্যাচিওর আমি নিজেও জানি না, ঠিক আছে। যদি পুরোনো জায়গায় যাও, প্রথম জিনিস কি থাকে, তোমার পার্সোনালিটি। হ্যাঁ, তুমি কাপড় জামা কি পরছো কোনো ম্যাটার করে না, সে ফুটপাতে 50 টাকার জামা পরো আর 20 টাকার 30 টাকারও জামা পরো, কোনো ব্যাপার করে না, যদি তোমার একটা ভালো ফিজিক তুমি মেনটেন। আর সব থেকে বড় কথা, আবারও বলছি, আমি একটা বারবারই এরকম কিছু কথা বলি যার জন্য আমি ফাঁসি, কিন্তু আমার লজ্জা নেই, আমি নির্লজ্জ টাইপের একটু। ডাক্তারের খরচা কমে যাবে, বিশেষ একদম। একটু কমবে। দেখো আমার মনে হয় অনেক অ্যাক্টররা আছে যারা ফিট, খালি আমি অ্যাক্টরের কথা বলবো না, আজকে এভরিওয়ান ফিটনেসে ফোকাস করা স্টার্ট করেছে। বাট এর সাথে আর একটা কথা বলবো, ফিটনেসে অনেকজন যখন জিমে যাচ্ছে না, রিসেন্টলি কিছু অ্যাক্টর আছে যারা লোক আছে বলেছে জিম করতে মারা গেছে, জিম করতে করতে মারা গেছে। এইটা একটা ভালো জায়গা তুলেছো, জিম করতে করতে মারা গেছে। আমরা অনেক সময় কি করি, কিছু ক্লায়েন্ট বেস, যেমনি আমি আমার জিমে এটা মেনটেন করি, যে কোনো ক্লায়েন্ট বেস আসুক তার সম্বন্ধে আমি পুরো তাকে বসে, কিন্তু আমার জিমে যারা ট্রেনার আছে তারা প্রত্যেকেই কিন্তু আমার নিজের অ্যাথলিট। আমার একটা ছোটখাটো টিম আছে, টিম নেভিগেটর, সেই টিমে থেকেই আমি অ্যাথলিট যারা আমার হাত থেকে তৈরি। এই বছর যেমনি কন্যাশ্রী যেই ছেলেটা হয়েছে সুদীপ বলে,
সুদীপ মাইতি, সে আমার হাত থেকে তৈরি, মানে এসেছিল একটা, তার কথা ছিল আমার হাত দিয়ে দুটো ভেন বেরোবে, এরকম ব্যাপার ছিল। সে কন্যাশ্রী চ্যাম্পিয়ন, ক্যামেরা পেছনে বসে আছে, সে কন্যাশ্রী চ্যাম্পিয়ন। এরকম বেঙ্গল আছে, প্রচুর মেয়ে আমার কাছে আছে যারা বেঙ্গল খেলছে, ন্যাশনাল খেলেছে, যারা ন্যাশনালে প্লেস নিয়ে এসছে, এরকম প্রচুর আছে। আমি তাদেরকেই কিন্তু আমার জিমের ট্রেনার হিসেবে ইনক্লুড করি। একটা কথা বলো, তুমি এত এগুলো বলছো তো ভেতর থেকে আমার এত এনার্জি। আমি একটা কোশ্চেন করবো, ফার্স্ট আমার পার্সোনাল কোশ্চেন করছি, প্যাকেজ কি রাখছো আমার জন্য? প্যাকেজ আমার প্যাকেজ সিস্টেম, ও এইটা নিয়েও আমার কাছে কমপ্লেন আছে যে তোমার ব্যাপারটা কি, তুমি অনেকেই বলেছে, তোমার নামেরও একজন আমার কাছে এটা বলেছে, হ্যাঁ একই সেম না, যে তুমি প্যাকেজে এরকম প্যাকেজ, আমার হচ্ছে 3 মাসে 2,000 টাকা প্যাকেজ, যে তুমি এরকম ধরনের প্যাকেজ কেন রাখো? আমি বললাম প্যাকেজটা বড় কথা না, আগে লোক আসুক, আগে জিমটা কি জিনিস বুঝুক, আগে নিজের যে আমি সুস্থ থাকবো মেন। কিন্তু দেখো কি, আমরা আজকে নয় বডি বিল্ডিং করছি, সবাই তো বডি বিল্ডিং করছে না, বাদ বাকি এত বডি বিল্ডারও নেই, তাহলে তো মুকেশ আম্বানির ছেলে আগে বডি বিল্ডিং করছে না, পয়সা তো তার কাছে কম নেই। আমি বারবারই কথাটা বলি, অনেকেই বলে বডি বিল্ডিং খুব এক্সপেন্সিভ, বডি বিল্ডিং করতে গেলে লাখ লাখ কোটি কোটি টাকা পায়, তাহলে আমার মতো মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে আজকে, যাই হোক কষ্ট করে ন্যাশনাল কিছু করেছি, জুনিয়র মিস্টার ওয়ার্ল্ডও হয়েছি, ইউনিভার্সও খেলেছি, তো আমাদের মতো ছেলেটা যেতে পারতো না। এই যে তুমি জার্নি গুলো আমাদের, সত্যি কথা বলতে গেলে যখন ফিটনেসের কথা হয় না, আমার একটা জিনিস খুব ভালো লাগে, কেন কি ফিটনেসটা এমন একটা জিনিস না, কারোর জন্য করতে হয় না, এটা নিজের জন্য করতে হয়। নিজের জন্য করতে হয়, আর নিজে সুস্থ থাকলে আমার মনে হয় তুমি বাদ বাকিদের সুস্থ রাখবে। সব থেকে বড় কথা, ফ্যামিলিতে আমাদের কাছে কি সব থেকে, আমার কাছে যদি বলো, আমার কাছে ইম্পর্টেন্ট আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার ভাই, আমার ওয়াইফ, বাদ বাকি আমার সঙ্গে যারা থাকে, আমি এইটুখানি মনে করি তাদের সুস্থ থাকাটা সব থেকে বেশি জরুরি। তারা সারাদিন ঝামেলা মারপিট যা ইচ্ছা করে ফাটিয়ে ফুটিয়ে নিই, কোনো ব্যাপার না। তো আমাকে এই নিয়ে একটা কথা বলো, এই যে এখন আজকাল সবাই সাপ্লিমেন্ট নিয়ে কথা বলে ভাই, এটা তোমার কি মনে হয়? সাপ্লিমেন্ট এই জিনিসটা খুব ভালো জিনিস একটা তুলেছো, সাপ্লিমেন্ট। এটা নিয়ে প্রশ্ন, মানে আমার জিমেও আমার দিতে দিতে, আমি যতক্ষণ জিমে থাকি ততক্ষণ আমাকে দিতে হয়। তো চলো এখন যারা আসবে ও দেখিয়ে দিও, দেখে নাও সাপ্লিমেন্ট কেন বলছি। সাপ্লিমেন্ট জিনিসটা কি, এটা আগে তোমরা বোঝো। তোমাদের মাথায় এটা ঢুকে গেছে আমি সাপ্লিমেন্ট খেলে আমার শরীর খারাপ করবে। আর ছোটবেলায় আমরা যখন ছোট থেকে এত প্রোটিন নিচ্ছি, তখন আমাদের শরীর খারাপ করছে না? মায়ের দুধ খাচ্ছি, ওটাও তো এক ধরনের। তারপরে একটু বড় হওয়াতে আমাদেরকে হরলিক্স, কমপ্লেন, চবনপ্রাশ, এই ওই সবই খাবি না, মানে ঠুসে ঠুসে খাওয়াচ্ছে, তখন ওগুলো সাপ্লিমেন্ট না? ওগুলো তো ফুড সাপ্লিমেন্ট। আর আজকে ওয়ে প্রোটিনটা কি, ওয়ে প্রোটিন অরিজিনাল কি? ফুড সাপ্লিমেন্ট। এটা তুমি যদি একটা জারে দেখো, এটা কিন্তু ফুড সাপ্লিমেন্ট, আমরা কেউ দেখি না। তো আমাদের তাহলে এখন নিতে অসুবিধা কোথায়? এখন বড় হয়ে গেছি, এখন তো তেলে ভাজা বলো, আর সব থেকে বলো একটা সিগারেট বলো, সিগারেটে ওতে কি লেখা আছে যে ওগুলো খেলে শরীর সুস্থ থাকবে? তাহলে এইটাই অসুস্থ হওয়ার তো কোথাও, এটা তো কোথাও লেখাও নেই যে এটা খেলে তুমি অসুস্থ হবে, তোমাকে ওখানে লেখা আছে অসুস্থ। আমি পরিষ্কার কথা বলছি, তুমি মদের দোকানের লাইন দেখো তো, ওটাই বুঝো, ওখানে তো মদের গায়ে তো বড় বড় ব্র্যান্ডে লেখা আছে যে তুমি খেলে এটা তোমার শরীর অসুস্থ হবে, তোমার মারা যেতেও পারো, তোমার লিভার কিডনি ড্যামেজ হবে। সাপ্লিমেন্টের কোন প্রোডাক্টের গায়ে এটা লেখা আছে যে এটা খেলে অসুস্থ হবে তুমি? এটা কোথায় লেখা আছে আমায় দেখিয়ে দাও। আচ্ছা, আমার এটা যখন এটা নিয়ে কথা না, আমার একটা ছোট্ট কোশ্চেন আছে, এটা অনেকজনের, এটা আমার কোশ্চেন আছে, প্রোটিনটা কি? আমরা বলি সাপ্লিমেন্ট খাই, আমার মনে হয় সাপ্লিমেন্ট ওটাই না, যারা আমরা যখন যারা জব করে, যারা চাকরি করে, বিজনেস করে, ওদের কাছে সময় থাকে না, অনেক সময় কেউ লাঞ্চ করলো না, কেউ সকালে ব্রেকফাস্ট করলো না, ওর জন্য সাপ্লিমেন্টটা কি ইম্পর্টেন্স? কেন কি অনেকজন হয় কি, ভাই আমার লাঞ্চ হয়নি, এর জন্য ওগুলো। দেখো, এর জন্য তোমাকে আগে নিজের চেহারা নিয়ে একটু বুঝতে হবে, বা সবার শরীর নিয়ে বুঝতে হবে। আমাদের যদি একটা তুমি গ্লাস ধরো, একটা গ্লাসে যদি তুমি কিছু পাথর ঢেলে দাও, তাহলে কি গ্লাসটা ফুল হয়ে গেল? না, ফাঁকা আছে কিছু কিছু জায়গায়। সেই জায়গায় তুমি কিছুটা পরিমাণ আরো ছোট ছোট পাথর ঢেলে দিলে, তাহলে ফুল হয়ে গেল? তাহলে কিছু না কিছু তো বাকি থাকছে, তার মধ্যে বালি ঢেলে দিলে, এক মুঠো বালি দিয়ে দিলে, তাহলে ফুল হলো। তো এটাই হচ্ছে আমাদের বডি টাইপ। আমরা এগুলো মনে করি না
আমরা সারা দিন কিন্তু ভাত ডাল তরি তরকারি সবজি যদি ঠিক পরিমাণে খাই, আর এখন সবজি বাগানে নিয়ে কি বলবো সবাই জানে যে সবকিছু সোর্স আমাদের বডিতে ঠিকঠাক ঢুকছে না, না প্রোটিন না ভিটামিন না মিনারেল যাই বলে ফাইবার, কিছুই আমাদের বডিতে ঠিকঠাক নেই। তো সেই সূত্রে আমাদের বাইরে থেকে ইনটেক করতে হচ্ছে। কাউকে যদি তুমি একটা মাল্টিভিটামিন দিচ্ছ, সে বলছে কি মাল্টিভিটামিন, ট্যাবলেট দিয়ে দিয়েছে, আজ বডি বানবেই, কেউ রুখতে পারবে না। মাল্টিভিটামিন ভিটামিন, তোমার শরীরে ভিটামিনের দরকার আছে। তুমি সারাদিন দৌড়ঝাঁপ করতে গেলে তোমার শরীরে ভিটামিন দরকার আছে। আর ভিটামিন D3 অভাব তো এখন মানে সবারই হাতে গুনে 1 2 জন 3 জন পাবে না, এরকম ব্যাপার, বাদ বাকি পাবে। এই বলবে ভিটামিন D, দাদা ভিটামিন D ট্যাবলেট 100 টাকা দিয়ে কিনে খাবো, তার থেকে একটা কাজ করো, তুমি আমাকে একটা কিছু এমন কিছু বলো যেটা নেবো বডি বেড়ে যাবে। ভাই বডি ওরকম বাড়ে না, আগে নিজেকে সুস্থ হতে হবে, আগে খেতে শিখতে হবে। আমি আমার স্টুডেন্টদেরও বলি, জিমে যারা আসে ক্লায়েন্ট তাদেরও বলি এক কথা, এইখানে যে টাইমটা তুমি ঘষা মাজা করছো না, এখানে 4 ঘন্টা 5 ঘন্টা ঘষা মাজা করে তোমার কিচ্ছু হবে না, তুমি নেটফল তোমার সেই জিরোই থাকবে। তোমাকে প্রথম যেটা করতে হবে, তোমাকে খেতে শিখতে হবে, তোমার শরীর নিয়ে যত্ন করতে শিখতে হবে। সারাদিন আমরা সবাই কাজকর্ম করি, আমরা সবাই ব্যস্ত থাকি, কিন্তু তা বলে আমরা খাবার টাইম পাচ্ছি না, এটা মিথ্যে কথা। আমরা তো সত্যি কথা বলতে কি, দেখো তুমিও টাকা কামাচ্ছ, আমিও কামাচ্ছি, এটা আমারও বিজনেস, আমিও কামাচ্ছি, সবাই কামাচ্ছে। আমরা কিসের জন্য কামাচ্ছি? কেউ কিন্তু কেরিয়ার সব পেছনে, সব থেকে আগে কি শরীর, খাবার। তুমি খেতে না পেলে তুমি করবে কি? তোমাকে আমি সবকিছু করতে দিলাম বাবা, তোমাকে আমি বললাম তোমাকে যত টাকা লাগবে তুমি যা চাইছো তোমার জীবনে সব দেবো, কিন্তু খাবার দাবারটা আমি খেতে দেবো, ওটা আমার উপরে। আমি বললে জল খাবে তুমি, আমি না বললে জল খাবে না, তুমি রাজি হবে? একদম। এই একটা গল্প ছিল না ছোটতে, কি যেটা ছো ওটা শোনা শোনা হয়ে যাক। তুমি যেটা বলবে সেটাই তোমাকে আমি দেবো, তুমি বলবে তো আমি তোমার জন্য সবকিছু, কিন্তু তোমার সাথে আমাকে লেখা করে নিতে হবে ভাই, যে একটাই কথা, আমি বললে তুমি জলটুকু খেতে পারবে, নাহলে জলটুকু খেতে পারবে না। খাওয়ার তো অনেক দূরের কথা। একদম একদম এটা কথা। যে রাজি হবে বলো আমাকে, কে আছো, কেউ আমাকে বলো। একদম। তুমি কত টাকা কামাবে, খাবো, টাকার তো ইম্পর্টেন্সই শেষ তাহলে। তো দেখো একটা কথা বলো, তোমার সাথে তো কথা বলতে এত আমার অনেক মাথা অনেক কোশ্চেন এসে যায়। সত্যি কথা বলবো, যেমন ফিটনেস নিয়ে কথা বলি, কেরিয়ার নিয়ে কথা বলি, আর আমার মনে হয় তোমার সাথে কখনো যদি টকশোর কথা হয়, এটা নিয়ে ভাই না দাদা কি কোশ্চেন করবো, কারণ কি আমরা এটা ক্যাজুয়াল, আমরা ফিটনেস একটা এমন জিনিস হয়ে গেছে, ওটা ক্যাজুয়াল আমাদের দরকার। কেন কি সবাই যেমন আমরা সকালে উঠে অনেকজন ব্রাশ করে, ওটা জিম করা একটা রুটিন। আজকে যারা বুঝছে না, আর 3-4 বছর আমি খুব ভালোভাবে জানি, আমি যদি 3-4 বছর জিমটা রেখে দিই না, আমাকে আর কাউকে বলতে হবে না, কাউকে বোঝাতেই হবে না, এমনিই জিমে আসবে। কেন কি বাঁচতে হবে তো। স্পেশালি লকডাউনের পরে জিম, আমি একটা জিনিস দেখেছি, লকডাউনের পরে 70% জিম নতুন ওপেনিং হয়েছে। কেন কি সবাই বুঝে গেছে মানে লকডাউনটা একটা এমন জিনিস বুঝিয়ে দিয়েছে লোককে। তো স্পেশালি যারা নর্মাল যারা জব করে, ওরা অনেক সময় ওদের কাছে জিম করার টাইম থাকে না। ছাড়ো জিম ছাড়ো, আমি ফার্স্ট তোমার জিমেরই কথা বলি, তোমার জিমের টাইমিংটা কি আছে? আমার ওই জন্য জিম করার টাইম যাদের থাকে না তাদের জন্য বলছি, চলে এসো সকাল 6টা থেকে রাত্রি 12:30 1টা অব্দি আমি আছি, টানা জিম খোলা এভরিডে। আচ্ছা, সপ্তাহে 4 দিন তো প্র্যাকটিস, যে কোনো কিছু করতে পারো। মানে তোমার ডেলি খোলা থাকে? ডেলি সকাল 6টা থেকে রাত্রি 12:30। কেন কি কিছু কিছু জিমে আমি দেখেছি, কেন কি আমি দেবদাও জানে, আমি একটা সময় আমি জিম করতাম, কখনো টাইম বার করতাম, হয় না। এই যে তুমি বললে না, অনেক সময় কি আমি রাত্রে বাড়ি ফিরছি তো একটু জিমটা করে চলে যাই, নিজেকে ফিট রাখার জন্য যতটুখানি দরকার ততটুখানি আমি করে চলে যাই। এটাও তো একটা ভালো অভ্যেস তোমার। এতে কি বলতো, সব থেকে একটা কি জিনিস হয়ে গেছে, পাড়ার মোড়ে মোড়ে আড্ডা। আড্ডা মারাটা আমি কখনো খারাপ বলছি না, সব কিছুরই দরকার আছে, কিন্তু আড্ডা মারার সাথে ওই বোতলগুলো, রঙিন বোতলগুলো যেগুলো বেরিয়ে যায় না, ওগুলোই খারাপ। আমার কাছে খারাপ হচ্ছে ওই, আমার কাছে খারাপ হচ্ছে ওই জিনিসটা। আড্ডা মারো না বসে, কে বারণ করেছে? ওই জায়গায় দুটো চা। একটা কথা বলো, অনেকজন আমরা অনেক ট্রেনার বলে চা খাও না, কেন খাবো না? না আমি শুনেছি অনেক কিছু কিছু ট্রেনার বলে তুমি মিষ্টি জিম, হ্যাঁ জিম আমি শুনেছি জিম করতে গেলে মিষ্টি খেতে নেই, ও খেতে নেই, অনেক কথা আছে। বাট স্পেশালি জিম যারা জিম করে, ওটা ওদের মেন কি? আগে কথা কি, আমি তো ফিট হতে এসেছি, আমি যাতে সব খেতে পারি, আমি তো বডি বিল্ডার হতে আসিনি, এইটা বুঝতে হবে। আমরা জিম, বেশিরভাগ জিম ট্রেনার কি করছে, আমাদেরকে
সে বডি বিল্ডাররা যেভাবে ট্রেনিং করে, কেউ বলছে আমাকে একটু ফ্যাট লস করতে হবে, তাকে সেই এখন কি একটা বেরিয়েছে দাদা, আজ পর্যন্ত আমি জানি না কি কিটো ডায়েট না কি ডায়েট। হ্যাঁ আমি হ্যাঁ, আজ পর্যন্ত আমি কাউকে করাইনি, জানিও না। আমার কাছে একজন ক্লায়েন্টও এসছে রিসেন্ট, অনেক হেভি, উনিও এরকম করছিলেন। আমি বললাম যে না খেলে কখনো ফ্যাট কমে তাহলে জানি না, তাহলে আমি নিজে বডি বিল্ডিং করি, আমি ডায়েটে যখন থাকি 8 বার 9 বার করে খাই, তাহলে আমি ডায়েটে থাকলে তো আরো না খেয়ে থাকবো। তাহলে আমার কথা হচ্ছে কি, যদি উপোসে থেকে ফ্যাট কমে যায়, তাহলে তো আজকে আমার বাড়ির যারা বয়স জ্যেষ্ঠরা আছে তাদের তো সবাই fit তারা রোগা থাকে, তারা তো বোধহয় আমাদের বাঙালিদের তো সোজা কথা 12 মাসে তার পর হ্যাঁ তারা তো বোধহয় আজকে পূর্ণিমা উপোস, আজকে বাড়ি গিয়ে শুনি রে আজকে উপোস, আমি কিসের উপোস? পূর্ণিমা, আজকে অমাবস্যা, আজকে এই তিথি, আজকে গ্রহ নক্ষত্র ওইদিকে ঘুরেছে, আমি কম ভেঙেছে। তাহলে রোজই ফিট হতে, রোজই রোজই তারা তো সব থেকে বেশি ফিট, তাদেরকে নিয়ে এক সময় এমন হয়ে যায় যে তাদেরকে নিয়ে হসপিটালে দৌড়াতে হচ্ছে উপোস করে যাতে, তাহলে তারা কি করে fit আমার হলো? কেন হচ্ছে তুমি হসপিটাল বন্ধ করাবে, যাদের বিজনেস ওটা। যে আমার খুব ভালো লাগলো সত্যি কথা বলতে, কিছু কিছু কথা হয় না যেটা লোক জানা দরকার। আজকে তুমি যে ফিটনেস নিয়ে কথা বলে, স্পেশালি যে বলে ভাবুক লোক কি ভাবছে, অনেকজন থাকে কি যে ভাই আমি লোক কি ভাবছে, আচ্ছা আমি জিমে যাচ্ছি, স্পেশালি এখন মাইন্ডসেটে এটা হয়ে গেছে, যদি কোনো ছেলে জিমে যাচ্ছে আচ্ছা ভাই 6 প্যাকস হয়ে বেরোবে। হ্যাঁ, আর এটা আমি বলছি বাদ বাকি একজন জিমে আসে তার 5 জন বন্ধুরও একটা ইয়ে আছে, তারা জিমে আসে না, সে জিমে আসছে, ওইও সে নিজেকে ফিট রাখতেই, তার মাথায় আগে ঢুকিয়ে দিল, সে 2 দিন জিম করলো, আরে ভাই তোর অ্যাপসটা দেখি, আরে ভাই তোর আর্মসটা দেখি, তুই 4 দিন আজকে জিম করলি, তোর ওর যদি 4 দিন জিম করে বাইসেপ বেড়ে যায়, তাহলে আমি 7.5 বছর ধরে কি করছি, আমার সাথে 10 বছর ধরে যারা আছে তারা কি করছে? ওটাই। আর সবচেয়ে এখানে আরেকটা, যদি এত করে মার্শাল বাড়ে, তাহলে তো আজকে আমাকে দেখতে হতো না, হালকের জায়গায় আমার ছবি লাগতো। ওই তো, এই তো হলো পয়েন্টের কথা। এই কথাটা আমার পয়েন্টের কথা বললে কি বললে না, কি 1 দিন 2 দিন করার পরে লোক অ্যাকচুয়ালি কি হয় না, লোকের মাথায় এটা করে দেয় কি অ্যাকচুয়ালি যেখানে করছি তোর ওখানে ট্রেনার ভালো নয়, মানে 4 দিনে যদি বডি তৈরি হয়ে যেত তো হয়ে গেল, তাহলে আমরা বেকার বেকার এত বছর খাটছি, এরকম একটা বন্ধ করে ওই দিল। আমি না কার্টুনে অনেক সময় দেখেছি, হ্যাঁ এরকম হয় না, একটা কিরকম দরজা থাকে, ওর ভেতরে ঢুকলো, ওই ডোরে মনে হয় না গ্র্যাজুয়েট চেঞ্জ, ওরকম চেঞ্জ, বাবা আজকে ওখানে কালকে এখানে বডি চেঞ্জ, ওটা খুঁজতে হবে। ওরকম একটা কিছু খুঁজতে হবে, যা ইচ্ছা করবো, আজকে গিয়ে রবিন বোতল 4খানা খাবো, সাদা সাদা আছে, আর এখন তো বাপরে বাপ ওসব রঙিন বোতল টোতল পেছনে চলে গেছে, এখন শুধু সবাই বলছে বম বলে, বম বলে, মানে বলছে সবাই আমরা শিবজি হয়ে গেছি, আমরা সবাই মহাদেব। আমি বললাম আমি শুধু মহাদেব হতে পারলাম না, এটাই আমার মনে দুঃখ। এমনি তো মহাদেব, আর যখন বলবো বিশেষ খেতে তখন খাবে না। এখানে পয়েন্ট আছে না, এখানে একটা ব্যাপার আছে, আমাকে অনেকে তুমি বলছো জিমে এমন ছেলেরাও আমার এসছে বা আছে, আমি তাদেরকে না দাঁড় করিয়ে সামনে এনে দেখিয়ে দিতে পারি, কারণ আমার ওই সামনে পেছনে কথা বলা অভ্যেস নেই। আমি যা বলবো ভাই সামনে বলো, তো পোষালে পোষালে, না পোষালে না। ওই জন্য আমার সাথে অনেকের না একটু আছে দাদা একটু না চটাং চটাং কথা বলে, দাদা চটাং চটাং বলে না, তুমি করছো করলে দোষ নেই, 10 জনের সামনে তোমায় বললে দোষ। আমার কথা হচ্ছে তুমি তাহলে করবে কেন এমন কাজ? আজকে যদি আমি প্রথম কথা হচ্ছে কি, আজকে যদি আমি 2টো বিড়ি খাই, তো আমার স্বীকার করতে কি দোষ যে আমি বিড়ি খেয়েছি? ওই যেই ও দেখলো বা তুমি দেখলে, তুমি বললে কিরে কালকে দেখলাম বিড়ি খাইছিস জিম থেকে বেরিয়ে, ভাই এই তুই কেন বললি ভাই, ওর সাথে ক্যাচরা, ব্যাপারটা এরকম না। তুমি পয়েন্ট গুলো না, এইগুলো কথা এমনি আর কি হচ্ছে, বাট পয়েন্ট গুলো পয়েন্টের কথা না, আর কি হোক যাই হোক, কথাটা তো এটাই, জানা ও বলছে বলে দোষ হয়ে গেল, আর তুমি খাচ্ছ যখন দোষ না। তুমি যদি এতই ভালো হবে, তুমি যদি সত্যি করে শুনলাম তুমি ভালো, তো তুমি ওই কাজটা করবে কেন? তোমার মনে তো আগে ভয় থাকার কথা। একদম একদম। তোদের একটা কথা বলো, কেমন লাগছে টক শোটা? আমার তো ভালো লাগে, আমার তো দেখো আমি এমনি কথা বলতে সারাক্ষণ বক 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 করি, আমার একটা বাজে দোষ, আমার ওয়াইফ ওই জন্য আমাকে মাঝে সাঝে পুজো দেয় যে তুমি কথা বলতে শুরু করলে থামো না। আমি বললাম না থামি না, আমি বলতেই থাকি। আর শুনলাম রিসেন্টলি বৌদির বার্থডে ছিল, বৌদিকে ফোন করলাম, বৌদি এত ব্যস্ত ছিল, তো আমি তোমাকে বললাম আমার দিক থেকে হ্যাপি বার্থডে বলে দিতে। যে হোক, তো একটা কথা তো দেবতা, এই যে এত ভালো তুমি জিমটা এখন শুনছিলাম তোমার এর উপরে সেকেন্ড ফ্লোর কাজ চলছে, আর একটা প্ল্যান করছো, এই যে জিম নিয়ে যে তোমার একটা না ড্রিম, তোমার আপকামিং কি প্ল্যান থাকছে তোমার এই জিমটা নিয়ে?
আপকামিং প্ল্যান থাকছে আমার উপরটাকে, জিমের উপরে কিছু ঘেরার, কিছু নতুন মেশিন নিয়ে আসা। আর সব থেকে এখন অনেক বছর পর বললাম যে একটা বছর পুরো প্রায় নিজের ওপর টাইম নিচ্ছিলাম, অল্প অল্প টাইম দিতেও পারিনি, কারণ জিমের থেকেও বড় কথা, সত্যি কথা যদি বলি, কিছু স্টুডেন্ট আমার ছিল যাদেরকে নিয়ে, বা কিছু স্টুডেন্ট আমার এখনো আছে যাদেরকে নিয়ে, তাদের জন্য আমি কিছুটা কাজ করছিলাম। কেননা আমি একটা জিনিস সবসময় জানতাম, আমি আমার শহরটাকে ভালোবাসি, আমি আমার জায়গাটাকে ভালোবাসি। তো আমি চাই ওই একজনকে দেখে আরেকজন করে আসুক, যে জায়গাটা না খালি হয়ে যাক। আজকে এই আমার এই এলাকায় আমি একা, যে এরপর কেউ নেই, সান্নাটা পড়ে গেল, এই জিনিসটা না থাকুক। আজকে আমি কয়েকজনকেও এরকম আমার স্টুডেন্টের মধ্যেই দেখতে পাচ্ছি, যারা যদি এই জায়গাটাকে ঠিকঠাক নিয়ে চলে, তারা অনেকটা উঁচু জায়গায় যাবে। হয়তো একদম তোমাকে সোজা কথা বলে দিচ্ছি, কোনোদিন আমাকেই বিট করে এগিয়ে যাবে। হতেই পারে, যেমন আমরা কখনো ভাবতে পারিনি, আমরা যখন ক্রিকেটের গড বলি সচিনকে, এখন দেখি আমরা বলি ভাই বিরাটকে দেখে বলে অনেকজন। বাট এই জিনিসটা যে রেসপেক্টটা তো অটোমেটিক এসে যায় না, কি আমার স্টুডেন্ট আমার থেকে উপরে যাচ্ছে। আমি এই জিনিসটাকে তাকে খুব পছন্দ করবো, তার মধ্যে একজনকে তো আমি বলেই দিলাম। এরকম দেখতেও ভাল লাগে, তাদের সাথে কাজ করতেও ভাল লাগে, তারাও আমাকে সেই জায়গাটায় বিশ্বাস করে। কোনোদিন মানে এরকম ভাবেনি, বা তাদের মধ্যে এরকমও দেখিনি যে আজকে দাদা এটা বলছে, এটার কোনো রিজন আছে। ওরা চোখ বন্ধ করে আমাকেও বিশ্বাস করে, জায়গাটা তৈরিও করেছি, বা ওরা দিয়েছে, ওদেরকে ওই জন্য অনেক ধন্যবাদ সবাইকে, আমার টিম নেভিগেটরের বাদ বাকি মেম্বারদের সবাইকে। তো দেবদা, সত্যি কথা বলতে গেলে আমার খুব ভালো লাগলো তোমার সাথে এটা নিয়ে কথা বলতে গেলে, কেন কি আমি কখনো যদি কোনো সেলিব্রিটির সাথে কথা বলি না, কোনো কন্ট্রোভার্সি নিয়ে কথা বলি, ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, আর আজকে আমি ফিটনেস নিয়ে এত এর জন্য কথা বলছি, কিন্তু আমি কিছু কিছু জায়গায় দেখছি ফিটনেসটা খুব ইম্পর্টেন্স হয়ে গেছে। এই জন্য দুদিন আগে তোমার সাথে যখন কথা বললাম কি একটা টক শো নিয়ে কথা বলো ফিট, তুমি এটা বললে নাকি কি ওটা বলে, ওটা এখানে একটা কোশ্চেন করলে ওটা কেমন হবে, তো তোমাকে স্যাম্পল পাঠালাম, তুমি রেডি হলে। এই জিনিসটা খুব কম এমন লোক আছে যারা ফিটনেস নিয়ে এত ইম্পর্টেন্স দেয়। তো খুব ভালো লাগলো দেবদা। খুব তাড়াতাড়ি আপকামিং আবার কোনো প্ল্যান থাকছে? একদম। আমার না, এই বলছো তুমি যেটা বললে সেই অনুযায়ী আমি একটাই কথা বলবো, যদি জিনিসটা গুছিয়ে বলতে হতো, বা আমি যদি একটা প্ল্যান করে বসতাম, আলাদা ব্যাপার। ব্যাপারটা কি, এইটা আমার রোজগার কাজ, তুমি আমাকে রোজগার কাজের মধ্যে আমি জানি কিছু না কিছু বলবে, কিছু না কিছু উত্তর দেবো, আর কোথাও ফেসে গেলে আস্তে করে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে। আর আমার যিনি, আবারও বলছি, আমার যিনি কোচ আছেন না, এগুলো কিন্তু তেনার থেকে, মানে বলে না, একটা ভালো জায়গায় তুমি থাকলে সবসময় ভালো কিছু শিখবে। তিনি কখনো আমাকে শেখাননি আজ পর্যন্ত, একদম খোলাখুলি তোমাকে বলছি আবারও, যিনি আমার এই মুহূর্তে কোচ আছে, রবিদা বলি আমরা সবাই ভালোবেসে, তিনি কখনো আমাদের শেখাননি যে একে ছোট করো, বা একে নিয়ে কথা বলো, বা অন্য কাউকে নিয়ে চর্চা করো। নিজের কাজে সবসময় ফোকাস করো। এখনো যখনই ফোনে কথা হয়, জিম নিয়ে কথা হয়, কিছু নিয়ে, একটা কথাই বলে, নিজের কাজ নিয়ে ফোকাস করো। আর নিজে তো আছোই, নিজেকে নিয়ে তো সবসময় ভাবতেই হবে, তার সাথে নিজের কাজকে নিয়ে, যাতে নিজের কাজ করতে গিয়ে কাউকে না মনে আঘাত দিয়ে ফেলো। এই জিনিসটা কিন্তু একজন গুরু তখনই গুরু মানে যখন সে খারাপ জিনিসটার জায়গায় ভালো জিনিস। আমাদেরও ভুলভাল, এমন না, আমারও বয়স খুবই কম, ভুলভাল আমাদের হয়, কিন্তু সেখানে কখনো চটজলদি মাথা গরম হয়ে যায়, সেখানেও তিনি কিন্তু বুঝিয়ে বলে দেন, বা তিনিও সেখানে সেই জায়গাগুলো আমাদেরকে গাইড করে দিয়ে চলে যান। বলছি না, পুরো ফ্যামিলি মেম্বারের মতো, যে তোমার পাশে আছি কিন্তু তুমি দেখতে পাবে না, ও হচ্ছে এমন একজন। আমার ওই জন্য ওই মানুষটাকে কতদিন সাথে থাকবো না থাকবে কি করবে জানি না, কিন্তু জীবনে কোনোদিন ওই মানুষটাকে ভোলার জায়গা নেই। একদম একদম। তো দেবদা, খুব ভালো লাগলো, আমরা এপিসোডটাকে এখানেই শেষ করি। আবার দেখা হবে, আবার কিছু নতুন প্ল্যানস নিয়ে থাকবে তোমাদের সাথে, তোমার সাথে কন্ট্যাক্ট থাকবে। আর এখন সব থেকে বড় কথা যেটা জানলাম, আমরা একই জাতে, হ্যাঁ এটা ভালো জিনিস, আগে জানতাম না। যাই হোক, তো আমাদের এপিসোডটা টকস উইথ ওয়াইটিটি, যেটা আমাদের সানডে আর ওয়েডনেসডে রিলিজ হয় 8:30টায়। যারা দেখছে, দেবদাকে যারা সাপোর্ট করে, আমাদের দেবদা তোমার নামটা পুরো বলে দাও, তোমার জিমের ওটা বলে দাও। আমার নাম দেবজ্যোতি গো, আমার জিম কর্ণগড়ে ডমিনেটর ফিটবক্স বলে একটা ছোট জিম আছে। যারা আসতে চাইছো আসো, মনে হয় কথা বলে ভালোই লাগবে। আর
কাজ- এরকমই খোলাখুলি কথা বলি। আর যারা বডি বিল্ডিং করতে চাইছো প্রফেশনালি তাদের জন্য তো আছি, আর যারা নালে জিমে আসবে, আমার সকাল 6টা থেকে রাত্রি 12:30 অব্দি জিম তো খোলাই থাকে, আর সারাক্ষণ ট্রেনার পাবে, সাথে আমিও আছি। একদম একদম দেখা যাক কি হয়, তারপরে তোমাদের মর্জি। একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।